বাংলাদেশের ৪২ লক্ষ গার্মেন্ট শ্রমিকের সংগঠিত হওয়া, ইউনিয়ন গঠন করা, মৌলিক অধিকার রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পথ রুদ্ধ করার অপচেষ্টা হিসাবে গার্মেন্টস মালিকরা, বিজিএমই, বিটিএমই, সরকার এবং বায়ারদের স্বার্থে ২০,০০০ গার্মেন্টস শ্রমিকের নামে দায়েরকৃত ৪৩টি মিথ্যা মামলা অবিলম্বে আমরা প্রত্যাহার চাই। এটাই হচ্ছে আমাদের আজকে মেইন কথা। তার মানে ২০,০০০ শ্রমিকের নামে যদি মামলা থাকে, আর সেই ২০,০০০ শ্রমিকের নামে মামলা বলতে ২০০ বা ৩০০, ৪০০ লোকের নাম উল্লেখ আছে, বাকি আছে সব হলো অজ্ঞাত। অর্থাৎ কোন কারখানায় এখন নতুন করে যে ইউনিয়ন করতে যাইতেছে, ওইখানকার পিএম করতেছে, নাচানাচি করল না, মামলা কিন্তু আছে এই থানায় ৫টা, একটার মধ্যে ঢুকে দেব। কেউ দেয় যখন মেয়েদের মাঝখান থেকে তাদের যখন ম্যাটারনিটি দাবি তুলতেছে, বলতেছে যে বাসায় যাও, এগুলা নিয়ে কথা বললে মামলা আছে, ওখানে খালি নামটা দিয়ে দেব। তো এই যে আমাদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে যে একটা থ্রেট, এই থ্রেটটা যাতে না থাকে সেই দাবি নিয়ে মূলত মেনলি আমাদের আজকে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংবাদ সম্মেলনের মূল লক্ষ্যটা হচ্ছে ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের সংগঠিত হওয়া, ইউনিয়ন গঠন করা, মৌলিক অধিকার রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পথ রুদ্ধ করার অপচেষ্টা হিসাবে গার্মেন্টসের মালিক, বিজিএমই, বিকেএমই, সরকার এবং বায়ারদের সাথে ২০,০০০ শ্রমিকের নামে দায়েরকৃত ৪৩টি মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, একই সাথে আমাদের যারা অতিথি উপস্থিত হয়েছেন, আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সংগঠিত হওয়ার পথে অন্তরায়ের জন্যই এই ৪৩টি মামলা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন যে ৪ জন শ্রমিককে হত্যা করা হয়েছে গুলি করে। গ্রেপ্তার হয়েছিল ৮ জন নেতা সহ ১২১ জন। এই ১২১ জন পরবর্তীতে জামিনে মুক্ত হলেও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এখনো চলমান। দেশের বৃহৎ সংগঠন হিসাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন অন্যান্য সকল সংগঠনকে সাথে নিয়ে এই মামলা প্রত্যাহারের জন্য প্রচারণা এবং অন্যান্য কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মামলায় গ্রেপ্তারকৃত আমাদের যে ৭ জন নেতা এখানে উপস্থিত, যারা দীর্ঘদিন জেলখানায় ছিলেন, তাদেরকে সামান্যতম হলেও তাদের সন্তুষ্টির জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে যে সম্বর্ধনা দেওয়া শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, এইটাও আমাদের এই উদ্যোগেরই অংশ। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে মোট গার্মেন্টস কারখানা হচ্ছে ৫,০০০। গার্মেন্টস সেক্টরে কাজ করে ৪২ লক্ষ শ্রমিক, এর ৭০% হচ্ছে নারী। এই খাত থেকে দেশের 84% বৈদেশিক মুদ্রা আসে। বাংলাদেশের শ্রম আইন অনুসারে গার্মেন্টস শ্রমিকদের মজুরি যেটা নির্ধারণ, সেই মজুরি নির্ধারণে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন ২০০৬ ১৩৮ থেকে ১৪৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারিত হয়। এই ধারা অনুযায়ী
প্রতি 5 বছর পর পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি বা পুনর্নির্ধারিত হয়। শ্রম আইনে উল্লেখ রয়েছে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে 3 বছর পার হওয়ার পরেই সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনরায় নির্ধারণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক যে যত রকম বিশেষ অবস্থায় তৈরি হোক না কেন, মজুরি নির্ধারিত ঠিক 5 বছর পর পরই হয়, যদিও সেখানে আমাদের একটা অপশন আছে যে বিশেষ অবস্থায় 3 বছর পরেও মজুরি পুনর্বিবেচনা করা যাবে, কিন্তু আমাদের দেশে এটা হয় না। মজুরি নির্ধারিত হয় সেক্টর ভিত্তিক নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে। গার্মেন্ট সেক্টরের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড গঠন করেন সরকার, অর্থাৎ সরকারের শ্রম মন্ত্রণালয়। মজুরি বোর্ডে সদস্য হচ্ছে 6 জন, চেয়ারম্যান থাকেন একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিক সদস্য স্থায়ী, যিনি সমস্ত সেক্টরের বোর্ডে প্রতিনিধিত্ব করেন, আর আরেকজন শ্রমিক প্রতিনিধি থাকেন যিনি সংশ্লিষ্ট সেক্টর, অর্থাৎ গার্মেন্টসের জন্য হলে গার্মেন্টসের, অন্য সেক্টরের জন্য হলে সেই সেক্টরে, আর সংশ্লিষ্ট মালিক পক্ষের প্রতিনিধি থাকেন একজন এবং সেই সেক্টরের একজন শ্রমিক প্রতিনিধি। এই হলো 6 জন। সর্বশেষ গার্মেন্ট সেক্টরের এই গত মজুরি বোর্ডের আগে গঠন হয়েছিল 2018 সালে, আর সেই 2018 সালে নিম্নতম মজুরি নির্ধারিত হয়েছিল 8,000 টাকা। 5 বছর পার হয় 2022 সালে। সেই হিসাবে পরবর্তী মজুরি বোর্ড গঠন করার কথা 2023 সালে। আমরা গার্মেন্ট শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের সময় অতিবাহিত হওয়ার পরেও সরকার মজুরি বোর্ড গঠন না করায় আমরা আমাদের ফেডারেশন সহ অন্যান্য সংগঠন সাথে নিয়ে মজুরি বোর্ড গঠনের জন্য প্রচারণা, সভা সমাবেশ, মানববন্ধন, শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য জায়গায় স্মারকলিপি পেশ করি এবং একই সাথে মজুরি বোর্ডে এই বছর আমরা সমস্ত সংগঠনগুলো মিলিতভাবে গার্মেন্টস শ্রমিকদের যাতে সঠিক প্রতিনিধিত্ব হয় সেই জন্য মজুরি বোর্ডের সদস্যদের নামও আমরা প্রস্তাব আকারে সেখানে পেশ করি। কিন্তু দেখা গেল গত এপ্রিল মাসের 10 তারিখে সরকার গার্মেন্ট সেক্টরের জন্য মজুরি বোর্ড গঠন করবে। মজুরি বোর্ডের 6 জন সদস্য, একজন হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন জনাব লিয়াকত আলী মোল্লা, মালিক প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম, আর মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মকসুদ বেলাল সিদ্দিকী, শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জনাব সুলতান আহমেদ, আর নিরপেক্ষ প্রতিনিধি জনাব কামাল উদ্দিন। মজুরি বোর্ড গঠনে আইএলও কনভেনশনে আমাদের যে মজুরি বোর্ডটা যেটা গঠন করা হইল 23 সালে, সেখানে দেখা গেল আইএলও কনভেনশনের একটা লঙ্ঘন সেখানে করা হয়েছে। আইএলও কনভেনশন অনুসারে কোন সেক্টরের মজুরি বোর্ড গঠন করতে হলে সেই সেক্টরের যিনি প্রতিনিধি, সেই প্রতিনিধি যদি ওই সেক্টরে কেবলমাত্র একটি ইউনিয়ন বা ফেডারেশন থাকে তারাই ওই সেক্টরের প্রতিনিধি হবে। আর যদি একাধিক ইউনিয়ন বা ফেডারেশন থাকে তাইলে যে সংগঠনটা
সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করবে, তারাই মজুরি বোর্ডের সদস্য হবে। এটা হচ্ছে আইএলও কনভেনশন। কিন্তু দেখা গেল যে আমাদের এই মজুরি বোর্ডের গঠনের আগে সংগঠন হিসাবে যে সংগঠন সবচেয়ে বেশি শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করে, অথবা জোট হিসাবে আমাদের এখানে সবচেয়ে বড় জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, তাদের একজন প্রতিনিধি দেওয়া হলো। দ্বিতীয় জোট আপনার তাদের যে জোট, সেই জোটের থেকে যে প্রস্তাব করা হলো, এগুলা কোনটাকে আমলে না নিয়ে সরকার মজুরি বোর্ডের সদস্য করলেন অন্য একজনকে, যিনি হচ্ছেন সিরাজুল ইসলাম। তো সিরাজুল ইসলাম আমার এবং আমাদের আবুল ভাই, আমাদেরও বন্ধু, আমাদেরও ছোট ভাই, কাজেই ব্যক্তিগতভাবে তার উপরে আমাদের কোনো ক্ষোভ বা বিদ্বেষ নাই। কিন্তু সরকার বা মালিক যাদের তাকে পছন্দ করে এই যে মজুরি বোর্ডের মেম্বার বানাইলেন, বাংলাদেশের শ্রম আইন এবং আইএলও কনভেনশনের যে নীতি রীতি, সেটা যে লঙ্ঘন হইল, সেটা হচ্ছে আমাদের। তো তখন এই সমস্ত আইএলও কনভেনশন এবং বাংলাদেশের শ্রম আইনকে লঙ্ঘন করে অন্য একজন মালিকদের চয়েস করা লোককে যখন মজুরি বোর্ডের সদস্য বানানো হলো, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষুব্ধ। এরপরে আমরা যেটা আনতে চাইছি সেটি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে বিক্ষুব্ধতার কারণগুলা। আপনারা জানেন যে আমাদের শ্রম অসন্তোষের কারণেই কিন্তু এই 4 জন খুন, গ্রেপ্তার, মামলা এগুলা হয়েছে। এই যে বিক্ষুব্ধতা, সেই বিক্ষুব্ধতার কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে এক হচ্ছে যে সরকার বোর্ড গঠন করতে যায় একটা অনিয়ম করলেন, আইএলও কনভেনশনকে লঙ্ঘন করলেন, শ্রম আইনকে লঙ্ঘন করলেন। দ্বিতীয়টা হচ্ছে মজুরি বোর্ড গঠন হলো এপ্রিল মাসে, কিন্তু মালিক পক্ষের যিনি প্রতিনিধি, তার কারণে মজুরি বোর্ডের কোনো কার্যক্রম সামনের দিকে অগ্রসর হলো না। দেখা গেল যে উনি নানা অজুহাতে বৈঠকে থাকতে পারলেন না। এইভাবে তিনি আরো 4 মাস অথবা 5 মাস সময় সেখানে পার করলেন, যেটা শ্রমিকদের বিক্ষুব্ধতার দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হচ্ছে যে মজুরি বোর্ডে আমাদের সেক্টরের যিনি প্রতিনিধি এবং তিনি মজুরি বোর্ডে প্রস্তাব পেশ করলেন 22/10-এ, আর মালিক পক্ষের প্রতিনিধি দেখা গেল যে তার অনেক পরে সেখানে একটা প্রস্তাব পেশ করলেন। তাদের যে দেরি, টানা হেসরা, এটার কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ। এর মধ্যে আর একটা কারণ যেটা আমরা 4 নম্বরে উল্লেখ করছি, যে মালিক পক্ষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে দিয়ে শ্রমিকদের প্রত্যাশিত এবং শ্রমিক পক্ষের প্রতিনিধির দাখিলকৃত মজুরির চেয়ে অনেক কম মজুরি নির্ধারণের যুক্তি হাজির করলেন। আপনারা জানেন যে আমাদের এখানে সিপিডি আছে, আমাদের এখানে বিআইডিএস আছে, আমাদের এই সমস্ত যারা সংস্থাগুলো আছে, তাদের সমাজের উপরে তাদের একটা প্রভাব আছে। হঠাৎ করে আমরা যেখানে দাবি করলাম 23,000, বিআইডিএস এর এক গবেষক ডক্টর বিনায়ক সেন, উনি ডক্টর, আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, উনি হঠাৎ করে উনি মন্তব্য করলেন যে 23,000 টাকা, উনি বোধহয় 17,000
তো আমরা যেখানে 23,000 টাকা নিয়ে ফাইট করতেছি রাজপথে, আমরা যেখানে স্মারকলিপি দিতেছি, আমরা যেখানে সরকারের শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতেছি, ডক্টর বিনয় সেন উনি হাজির করলেন যে 17,000 টাকার বেশি হতে হবে। এখন হওয়া উচিত না। এখন আমরা জানি না এই বিনায়ক সেন যখন এই কথাটা বললেন, অবশ্যই ওনার এক ডক্টর, তারপরে সকলের পরিচিত মানুষ, তার কথার একটা প্রভাব আমাদের সমাজের উপরে পড়ে। কিন্তু ওনাকে এই কথাটা বলার অথরিটিটা কে দিছিল আমরা জানি না। উনি কিন্তু এই কথা বলার আগে কোনো গার্মেন্টস শ্রমিকের সাথেও কথা বলেন নাই। আমরা যারা শ্রমিক আন্দোলন করি আমাদের সাথেও কথা বলেন নাই। তাইলে ডক্টর বিনায়ক সেন কেন, কি কারণে আমাদের 23,000 টাকার দাবিকে উনি নিজে তার মতো করে প্রেসক্রিপশন করলেন 17,000 টাকা? সেখানে আমাদের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটা ধারণা, একটা অনুমান যে ওনার এই 17,000 প্রস্তাবের পিছনে আমাদের যে গার্মেন্টসের মালিকরা আছে, বিজেপি, বিকেবি, এমপ্লয়ার্স ফেডারেশন, তাদের বোধহয় একটা কোনো না কোনো ভাবে একটা যোগাযোগ আছে। আমি ওই শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ উনি সম্মানিত ব্যক্তি, কিন্তু একটা যোগাযোগতে মালিকদের ইশারা ইঙ্গিতে যে উনি এটা করছেন, এটা নিশ্চিত। তো এটাও শ্রমিকদেরকে আর একটা বিক্ষুব্ধতার কারণ। আর সবচেয়ে যেটা বিক্ষুব্ধ করলো শ্রমিকদের, সেটা হচ্ছে যে মজুরি বোর্ডে সর্বশেষ মালিক পক্ষের যিনি প্রতিনিধি, তিনি আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে তিনি প্রস্তাব করছিলেন 10,400 টাকা। আপনারা জানেন যে 18 সালে, যেটা আমরা আগে উল্লেখ করেছি, মজুরি নির্ধারিত হয়েছিল 8,000 টাকা, এবং সেই 8,000 টাকা 18 সালে যদি আমরা ডলারে কনভার্ট করি তাহলে $100 মতো। আর সেই $100 সেখানে কিন্তু 23 সালের নভেম্বরে এসে দাঁড়ায় 11,349 টাকা। তো তাইলে একদিকে বাজার দর এই 3 থেকে 5 বছরে 2 গুণ 3 গুণ বাড়ছে। আর 18 সালে আমি যখন মজুরি পেতাম 8,000 বা $100, সেখানে যেখানে 18 সালেরটা থাকলেও 11,350 হয়, সেইখানে তারা প্রস্তাব করলেন 10,450 টাকা। তো শ্রমিকরা, আমাদের যে 42 লক্ষ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এখন তো আর আগের মতো নাই, যেদের হিসাব নিকাশ করতে খুব সময় লাগে। তারা ডলার এইটাকে কনভার্ট করে দেখলো যে 18 সালে $100, এখন সেটা হওয়া দরকার হলো 18 সালের ওইটাই 11,341 টাকা। আর মালিকরা আমাকে 5 বছর পরে মজুরি দিতে চায় 10,450 টাকা। তাহলে শ্রমিকদের প্রশ্ন যে 5 বছর পরে মজুরি কি আমাকে না বাড়াইয়া মালিকরা আমার মজুরি আরো কমাইতে চায়? এটাতে শ্রমিকরা প্রচন্ড ভাবে বিক্ষুব্ধ হয়েছে। তো এই বিক্ষুব্ধতার আমরা আগে যে কারণগুলো উল্লেখ করলাম, এই 5টা কারণে শ্রমিকরা তাদের মতো করে পদ্ধতিগত ভাবে এবং শৃঙ্খলিত ভাবে, তারা শৃঙ্খলার সাথে, আমাদের শ্রম আইনে একটা বিষয় আছে, গো স্লো, অর্থাৎ ধীরে চলো। যদি কখনো শ্রমিক আন্দোলন হয়, দাবিনামা পেশ হয়, তার একটা পর্যায়ে শ্রমিক সংগঠন বা শ্রমিকেরা কিন্তু গো স্লো, অর্থাৎ উৎপাদনটা কমাইয়া দেওয়া, ধীরে চলা, এই নীতি, এটা আইনসম্মত। তো যখন এই অবস্থাগুলা হইল, তখন কোনো কারখানায় শ্রমিকরা গো স্লো এই নীতিটা অবলম্বন করলেন। আবার বিভিন্ন জায়গায় তারা
ঘরোয়া আলাপ আলোচনা শুরু করলেন এবং কোনো কোনো কারখানায় তারা দাবিনামা উত্থাপন করলেন এবং তাদের এই যে নেওয়া পদক্ষেপগুলা, এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবং কিছু কিছু জায়গায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানার চাকা, মেশিনের চাকাটা সেটা বন্ধ করে। এই যে মেশিনের চাকা বন্ধ করা, গো স্লো, এগুলা কিন্তু আইনের বাইরে না। দাবিনামা দিলে সেখানে শ্রমিক সংগঠন, শ্রমিকেরা এই সিদ্ধান্তগুলা নিতেই পারে তাদের দাবি পক্ষে। তো যখন তারা এই পদক্ষেপগুলা নিলেন, তখন সেখানে দেখা গেল যে তাদের শ্রমিকদের এই নেয়া পদক্ষেপগুলাকে মালিকরা তাদের ভাড়াটিয়া যে মাস্তান, সেই মাস্তান বাহিনী দ্বারা দমন পীড়ন, গণপিটুনি, শ্রমিকদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে হুমকি এবং চাকুরিচ্যুতি, এগুলি তারা আশ্রয় নিলেন। আবার অন্যদিকে আমাদের যে প্রশাসন, এর মধ্যে বিশেষত শিল্পগুলি, এদের মধ্যে যারা অতি উৎসাহী, তারাও এই মালিকদের ভাড়াটিয়া মাস্তানের মতোই বিভিন্ন জায়গায় শ্রমিকদের কাছে হুমকি ধামকি, গণপিটুনি, এলাকায় তাদের সন্ত্রাস, এগুলো ছড়ায়। তো এর পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের শ্রমিকেরা রাস্তায় নামলেন, বিক্ষোভ করলেন এবং তখন সেখানে আমাদের এই রাস্তায় শ্রমিকরা যখন বিক্ষোভ শুরু করলেন, তখন মালিকেরা এবং সরকার এটাকে আলাপ আলোচনার মাধ্যমে যে একটা সমাধান করা, সেই রাস্তাটা না গিয়া দেখা গেল যে পুলিশ সরাসরি গুলি। আপনারা দেখছেন, পত্রিকায় আছে, আপনারাই আছেন, অনেক সময় মিছিলে গুলি। আবার এমনও দেখা গেছে কারখানার সামনে একটা মেয়ে, আপনারা দেখছেন, যে দাঁড়ানো ছিল, সে কিন্তু মিছিলেও যায় নাই, তাকে গুলি করা। আবার অন্যদিকে মালিকদের যে বাহিনী আছে, তারাও পিটাইয়া অনেক শ্রমিককে আহত করল। এর ফলশ্রুতিতে আমাদের সেখানে 4 জন শ্রমিক জীবন দিলেন। এই 4 জন শ্রমিক হচ্ছেন, একজন হচ্ছেন রাশেদ হাওলাদার, একজন হচ্ছেন ইমরান হাসান, আর একজন হচ্ছেন জালাল উদ্দিন, আর একজন হচ্ছে আমাদের বোন আব্দুল্লাহ খাতুন। আর এই যে পুলিশের তৎপরতা, গ্রেফতার, এর কারণে 121 জন গ্রেফতার হলেন। তার মধ্যে 8 জন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা, নামগুলো আমরা আগেই উল্লেখ করছি। এখানে যারা আজকে 5 জন আছেন, তাদেরকে আপনারা দেখছেনও। তো আমরা যেটা মনে করি যে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবি এবং আন্দোলন অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত ছিল। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি এবং আন্দোলনকে দমন করার জন্য গার্মেন্টস মালিকদের এবং সরকারের নেয়া সকল পদক্ষেপকে আমরা অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি। বিক্ষুব্ধ শ্রমিকদের দমনের নামে গুলি চালানো অত্যন্ত নির্মম। আমরা পুলিশের গুলিতে নিহত 4 শ্রমিকের মৃত্যুকে শ্রমিক হত্যার শামিল বলে আমরা গণ্য করি। আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত যে মামলাগুলা, যেগুলা 43টা, এই সমস্ত মামলাগুলাকে আমরা মনে করি যে এই মামলাগুলা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। ইতিমধ্যে গার্মেন্টস শ্রমিকদের আপনারা জানেন যে আমরা খুশি থাকি বা যাই থাকি, মজুরি কিন্তু নির্ধারণ হয়ে গেছে 12,500 টাকা নিম্নতম। তো যখন মজুরি নির্ধারণ হয়ে গেছে, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন শেষ, আন্দোলন চলতেছে না।
কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 4 জন শ্রমিককে হত্যা করা হলো, খুন করা হলো, তাদের মায়ের কান্না কিন্তু এখনো থামে নাই, তাদের পরিবারের দুঃখ বেদনা এখনো কিন্তু কমে নাই, এমনকি তারা যথাযথভাবে ক্ষতিপূরণও পায়। আর আমাদের 20,000 শ্রমিকের নামে এই যে 43টা মামলা, যেখানে আন্দোলনই শেষ, যেখানে মজুরি নির্ধারিত হয়ে গেছে, তারপরে 43টা মামলা, তার একটাও এখনো পর্যন্ত সরকারও তুলে নেন নাই, মালিকরাও তুলে নেন নাই। কেন 43টা মামলা 20,000 শ্রমিকের নামে যেটা আছে সেটা এখনো পর্যন্ত কেন তুলে নেওয়া হইল না? সেটারও একটা কারণ হচ্ছে তারা এই মামলা রাইখা শ্রমিকরা যাতে সংগঠিত হইতে না পারে, শ্রমিকরা যাতে কারখানা ইউনিয়ন করতে না পারে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের কথা বলতে না পারে, আমাদের বোনেরা যাতে ম্যাটারনিটি ছুটির জন্য কথা বলতে না পারে, তাদের এই কণ্ঠটাকে রোধ করার জন্যই এই মামলাগুলা রাখা হয়েছে। এবং সেটার ক্রাইটেরিয়া হচ্ছে এই 20,000-এর মধ্যে হয়তো 400 বা 500 লোকের নাম আছে, আর বাকি 19,400 কিন্তু নাম নাই। যে কারখানায় কোন শ্রমিকরা সংগঠিত হইতে যাইতেছে, এই সংগঠিত হওয়ার যারা উদ্যোগ নিতেছে তাদেরকে সুপারভাইজার, পিএম, ডিএম তারা সেটা বলতেছে, বেশি বুঝতেছো তো, তুমি তো ইউনিয়ন করতে চাও, এই থানায় কিন্তু মামলা আছে 10টা, খালি নামটা ঢুকে দেবো, তারপরে কিন্তু ওই উত্তর পাড়া, আগে তো দক্ষিণ পাড়া ছিল জেলখানা, এখন তো উত্তর পাড়া গেছে, তো বলে যে উত্তর পাড়ায় যাইয়া ওই যে আগেও যেরকম ছিল 121 জন ওই রকম কিন্তু থাকতে হবে, কাজে কাজ করতে আসো চুপ থাক। যখন ম্যাটারনিটির জন্য আমাদের বোনরা যখন কারখানায় কথা বলতেছে যে ম্যাটারনিটি চালু করতে হবে, তখন যাই হয়তো দেখা যাইতেছে যে তাদেরকে থ্রেট করতেছে, চাকরি করো পাস, কিন্তু আবার এত কথা বলো কেন? মামলা কিন্তু তোমাদের আমাদের এই থানায়ও আছে, দিয়ে দেবো নাম, পরে কিন্তু কাজও পাইবা না, ম্যাটারনিটি তো ছুটির কথা, চাকরি থাকবো না। আবার যখন মজুরি বৃদ্ধি বা অন্যান্য কথা যখন শ্রমিকরা বলতেছে, তখনও তাদেরকে এই থ্রেট দেওয়া হচ্ছে। অর্থাৎ 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক যাতে সংগঠিত হতে না পারে, ইউনিয়ন গঠন করতে না পারে, যাতে জাস্টিসের কথা বলতে না পারে, নারী শ্রমিকরা যাতে ম্যাটারনিটি দাবি করতে না পারে, তার জন্যই এই 43টা মামলা প্রত্যাহার করা হয় নাই, বহাল রাখা হচ্ছে। আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে দাবিগুলা আনছি, প্রথমত হচ্ছে আমাদের যে 4 জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আর এই নিহত 4 জন গার্মেন্টস পরিবারকে তখন হয়তো বিজিএমএ যে 2 লক্ষ টাকা দিছে, আর সরকারের থেকে বোধহয় 1.5 লক্ষ করে দেওয়া হচ্ছে, আর আইএলও কনভেনশন অনুসারে সেটা ক্ষতিপূরণ হইল, যতদিন তার যে পরিবার যারা আছে তাদেরকে তাদের ক্ষতিপূরণ বহন করবে সরকার, গার্মেন্টস মালিকরা। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ওটাও আইনের অংশ, যে ওই শ্রমিক যতদিন বাইসে থাকলে কাজ করত, যে পরিমাণ টাকা আর্ন করত, তার সাথে 5% যোগ করিয়া যে টাকা হয় সেটাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। যেটাকে আমরা বলছিলাম যে লস অফ আর্নিং, যেটা আমরা রানা প্লাজায় যেটা আমরা আদায় করতে পারছিলাম মালিকদের কাছে থেকে, বায়ারদের কাছে থেকে। কাজে আমরা আমাদের যে 4 জন শ্রমিককে হত্যা করা হইল, মালিকরা 2 লাখ বিজিএমই আর সরকার 1 লাখ, ওই 3 লাখ ভিক্ষার টাকা না, আমরা আইএলও কনভেনশন 121 অনুসারে আমরা তাদের ক্ষতিপূরণ চাই। আর এই যে
21 জন শ্রমিক যারা গ্রেফতার হইল, যারা জেল খাটলো, এই যে এখানে আছে 7 জন বা 8 জন, তাহলে হ্যারাসমেন্ট বলে কিন্তু একটা কথা আছে এবং হ্যারাসমেন্টের এগেইনস্টেও কিন্তু ক্ষতিপূরণ আছে। তারা যে বিনা কারণে গ্রেফতার হইল, জেল খাটলো, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তারা যে বেতন পাইল না, তার পরিবার যে সাফার করলো, সে যে সাফার করলো, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। এই একটাই বুঝতে আমরা একই সাথে অনেক জায়গায় গণহারে শ্রমিক গ্রেফতার হয়রানি করা হচ্ছে, আমরা সেটা বন্ধের দাবি জানাই। আর আগে আমরা যে কথাটা বলছি সেটা সুনির্দিষ্টভাবে এই 43টা যে মামলা, এই মামলাটা আমরা অবিলম্বে প্রত্যাহার চাই। আর এখন আবার বিভিন্ন শিল্প অঞ্চলে আর একটা নতুন রেওয়াজ আমাদের গার্মেন্টসের মালিকরা শুরু করছেন, সেটা হলো ব্ল্যাক লিস্ট। মানে কারখানার ডাটাবেজের নামে আগে কথা হয়েছিল যে শ্রমিকদের ডাটাবেজ হবে, সেই ডাটাবেজটা ঠিকই হয়েছে। এখন সেইটাকে কোনো কারখানায় যদি দেখা যায় যে 20 জন, 25 জন, 30 জন শ্রমিক কোনো দাবি দাওয়া উত্থাপন করতেছে, ওই 30 জন শ্রমিককে তারা ওই ডাটাবেজে দিয়ে দিতেছে, ছড়াইয়া যাইতেছে, সারা দেশের কোথাও তারা আর চাকরি পাচ্ছে না, যেটাকে আমরা বলতেছি যে ব্ল্যাক লিস্টে। আমরা এই ব্ল্যাক লিস্ট হওয়া যেটা, সেটা আমরা বন্ধের দাবি জানাই। আমরা এই 6টা সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে শুধু আমাদের ফেডারেশন না, আমাদের এখানে যে আরো 2টা ফেডারেশন আছে তারাও না, আমরা হয়তো আগামী সপ্তাহে সবার সাথে আলাপ আলোচনা করে এই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, ব্ল্যাক লিস্ট বন্ধ, এইগুলোর জন্য আমরা খুব দ্রুতই প্রচারণা এবং আন্দোলন সংগ্রাম আমরা শুরু করব। আমরা সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতাও আশা করছি। আমাদের আজকের যে লিখিত বক্তব্য আমরা এটা শেষ করলাম। আমাদের ফেডারেশনের থেকে এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম উপস্থিত আছেন, আমাদের সহ সভাপতি সুইটি সুলতানা জেসমিন উপস্থিত আছেন, আমাদের আরেক নেতা জেলখানা থেকে বের হয়েছেন তিনি ওনাদের সাথে, আমাদের রাজু সে উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় নেতা রবিউল উপস্থিত আছেন, আমাদের সচিব উপস্থিত আছেন, আমাদের আসমা উপস্থিত আছেন। এছাড়া আমাদের সংহতি জ্ঞাপনের জন্য দোকান কর্মচারী ফেডারেশনের নেতা আমাদের হযরত আলী মোল্লা দিদা, তারা এখানে উপস্থিত আছেন। আর আমি আগেই বলছি এবং ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা জানাইছি যে এই সেক্টরের আরো একজন প্রবীণ নেতা জনাব আবুল হোসেন এখানে উপস্থিত হয়েছেন, আমাদের লাভলি উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় আবুল ভাই বোধহয় একটু সংক্ষিপ্ত কথা বলবেন, তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলা জবাব দেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই সংগঠনের আয়োজন করছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তো আমার মনে হয় বক্তব্যটি গার্মেন্টস শ্রমিক আন্দোলনের, এটা কোনো বিশেষ সংগঠনের দাবি না। এই যে দাবি মামলা প্রত্যাহার, এটা কে না বলবে? যারা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, সে গার্মেন্টস সেক্টর হোক আর অন্য সেক্টর হোক, সবাই বলবে এই মামলাগুলো হয়রানিমূলক মামলা। এটা করা হয়েছিল মজুরি বৃদ্ধির আন্দোলনটাকে বিভ্রান্ত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য। তো এখন মজুরি তো নির্ধারিত হয়েছে, পরিস্থিতি শান্ত,
এই মামলাগুলো দেখে বড় অশান্ত করার একটা ইস্যু তৈরি হচ্ছে। ফলে আমিও এই জাতীয় গার্মেন্টস কমিশনের সাথে সহমত পোষণ করছি, সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই হয়রানিমূলক 43টি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে 4 জন শ্রমিক জীবন দিয়েছে। গাজীপুরে যেদিন গুলিটা হয়, সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক আমি সেই সময় ওখানে উপস্থিত, রাস্তায় দাঁড়ানো ছিল। তো গুলিতে মারা গেছেন। এইরকম মৃত্যু আমাদের কারে কাম্য নয়। জীবন যেমন আমরা তৈরি করতে পারি না, মৃত্যু আমরা করতে পারি না, সংগঠিত করতে পারি না। ফলে এই মৃত্যু কিভাবে হয়েছে তার এই ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষীদের বিচার করতে হবে এবং ওই পরিবারকে দেশে প্রচলিত এবং আইএলও কনভেনশন, কারণ শ্রম আইনটা আইএলও কনভেনশন অনুযায়ী হয়, এই আইএলও কনভেনশন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে 20,000 শ্রমিকের নামে মামলা, এ কেউ বিশ্বাস করে? আমি কি বলতে পারবো 20,000 শ্রমিকের নাম কেউ জানে? তো এই কি করে মামলা হয়? এটা যে হয়রানি বলো, এটা তো প্রমাণ হয় মামলার মধ্যে দিয়ে 20,000 আসামি। তো ফলে এটা এই 20,000 যে আসামি করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন হয়রানিমূলক, এটা প্রত্যাহার করতে হবে। শেষ দাবিটা হচ্ছে যে এখন যেহেতু শিল্পের একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, আমরা কোনো করেই চাই না এই সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হোক। এটা আমার শ্রমিক আন্দোলনের সকলের কথা, কারণ এই শিল্প আমাদের গর্ব, আমরা প্রাউড করি, মেড ইন বাংলাদেশ। ফলে এই শিল্পে কেউ ক্ষতি হোক এটা আমরা চাই না, আন্তরিকভাবে চাই না। আমি জানি না এটা মালিকরা অথবা সরকারের পক্ষে কি উৎসাহী হয়ে এই ধরনের কাজ করতে পারে। ফলে এভাবে সরকারকে সতর্ক করছি যে অতি উৎসাহী লোকদেরকে খুঁজে বের করে তাদের বিচার করতে হবে। আমার শ্রমিকরা কখনো ফ্যাক্টরি ভাঙে না, বরং আমরা দেখেছি বন্যার সময় 88-96 বন্যার সময় তারা নিজের বুকের পাথর দিয়ে ফ্যাক্টরি রক্ষা করেছে। ফলে সেই শ্রমিকের এইরকম ব্লেম দিয়ে তাদেরকে ব্ল্যাকলিস্ট করা, এটা আমাদের সংবিধান পরিপন্থী। আমি যেগুলো জায়গায় কাজ করার অধিকার আছে, আপনার কারখানায় আমি কাজ করেছিলাম, আপনার সাথে আর বলি বলা হয় না, আমি আবার চলে আসতে পারি পলাই বসলাম বলে। আপনি অন্য কোথাও চাকরি করার অধিকার, সাংবিধানিক অধিকার। সো আপনি ব্ল্যাক লিস্ট করতে পারেন না। যদি মালিকরা এই ব্ল্যাক লিস্ট প্রত্যাহার না করে, তার না আদালতে দিতে বাধ্য হব, সেই চিন্তা আমাদের মাথায় কাজ করছে। কারণ এত শ্রমিকের হয়রানি আমরা সহ্য করতে পারি না। ফলে আমাদেরকে খেলতে খেলতে আপনারা আমাদের পিঠ দেয়ালে ঠেকেছেন, এরপরে আর আমাদের পিছনে হওয়ার কোনো জায়গা নেই। সামনে বেরোবো, সামনে এগোবো। যদি এর কোনো দুর্ঘটনা ঘটে, সমস্ত দায় দায়িত্ব সরকার বা মালিকপক্ষকে বহন করতে হবে। এর জানার কথা। এরপরে বক্তব্য রাখবেন ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কার্স, তার কেন্দ্রীয় নেত্রী লামিয়া সিং। আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, আমিন ভাই বলার পরে আসলে বলার আর কিছু থাকে না। এটা আসলে স্পষ্ট যে এই যে 20,000 শ্রমিকের নামে মামলা করার পিছনে আসলে উদ্দেশ্যটা আসলে কি ছিল। আমরাও কিন্তু দেখছি যে এই মজুরি আন্দোলনের পর থেকে কিন্তু ইউনিয়ন রেজিস্ট্রেশনের যে হারটা, সেই হারটা কিন্তু একেবারে কমে গেছে। আমরা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারছি না।
তার মানে কিন্তু এটা স্পষ্ট যে আমাদের শ্রমিকদের যে সংগঠিতকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই আসলে সরকার এবং মালিকরা এই পন্থাটা তারা নিয়েছে। তো সেই জন্য আসলে এই আমিন ভাই আজকে সংবাদ সম্মেলনে যে 6 দফা যে দাবি করেছেন, সেই 6 দফা দাবির সাথে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং আমরা আগামীতে এই 6 দফা দাবি বাস্তবায়নের জন্য যত ধরনের যত কর্মসূচি নেওয়া হবে, সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব এবং আমরা আশা করব এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের যেসব কর্মসূচি আসবে, সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেই বলে আমি আমার কথা শেষ করছি। আর আমি আরেকটু কথা বলি, আমার নাম নিয়ে একটু বিভ্রান্ত হয়। আমার নাম আসলে লাভলি ইয়াসমিন না, আমাদের আরেকজন নেত্রী আছে যেহেতু লাভলি ইয়াসমিনের জন্য আমার নাম নিয়ে বিভ্রান্ত হয়। আমার নাম হচ্ছে শেহলি আফরোজ লাভলি। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের বক্তব্যটা তো লিখিত, আর এর বাইরে আমাদের দুই নেত্রীর কথা বলবেন। আপনারা যারাই আসেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা চেষ্টা করব সেটা জবাব দেওয়ার জন্য। এখন ভোটটা আপনাদের। হ্যাঁ, উনি শ্রমিক নেতা। ওনার নাম তো স্বাভাবিকভাবেই বোঝেন যে সংগঠনের নামের শেষে লীগ যদি না থাকে তাহলে ভোটে দেওয়া যাবে। কারণ সময়টা এখন তাদের। এর আগেও মন্ত্রী বোর্ডে একবার মেম্বার হইলেন। তো এই তারিখে আমাদের আইবিসি